নমস্কার, সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা যেই টিপস টোটকাগুলো দিয়ে থাকি আপনাদের, সেগুলো আপনাদের ভীষণভাবে কাজে আসছে এবং আমাদের যে মহোৎসবগুলো থাকে সেগুলোকে কেন্দ্র করে যেই টোটকাগুলো, সেগুলো তো ভীষণভাবে সাড়া ফেলে দিয়েছে। ঠিক তেমনিভাবেই গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা সবাই কিন্তু বাড়িতে কিছু না কিছু নিয়ম পালন করবেন, কিন্তু কিছু বিশেষ টোটকা যদি আপনারা করতে পারেন, যেমন আপনাদের বলে দেবেন এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন একান্ন কালীবাড়ি মন্দির এবং জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমের যিনি প্রাণপুরুষ আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তার টোটকাগুলো অবশ্যই ভীষণভাবে কার্যকারী এবং আজকের অনুষ্ঠানেও তিনি আমাদেরকে বেশ কিছু টোটকা দেবেন। সিদ্ধিদাতা গণেশ, যাকে আমরা পুজো করে থাকি মূলত আমাদের ব্যবসায় সমৃদ্ধি লাভের জন্য, পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের পুত্র গণেশজি, এবং তার পুজো না করে আমরা কিন্তু কোনো পুজোই করতে পারি না। তাই তাকে বলা হয়ে থাকে সিদ্ধিদাতা, সংকট নাশক, এবং তাকে স্মরণ করে আমরা প্রত্যেকে ভালো থাকব। এই গণেশ চতুর্থী তিথিতে আপনাদের জন্য বিশেষ টোটকা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি এই গণেশজির বহু অদ্ভুত ক্ষমতা আছে এবং পাওয়ার আছে। তো আজকে ক্ষমতা বা পাওয়ার নিয়ে আমি কিছু বলবো না, শুধু বলবো যে এই মাসটি, এই গণেশ পুজোর যে চলছে, এখনো রেস রয়েছে, এই যে এই মাসটি গণেশ পুজো আমাদের চলে গেলেও কিন্তু এর যে রেসটা কিন্তু থাকে এবং এই যে গণেশ পুজোর এই মাসটি, এই মাসে আমি এই মাসের জন্য না, এটা আপনারা প্রতি বছর করতে পারেন বা সব দিনই করতে পারেন, কিন্তু গণেশ চতুর্থীর এই মাসে দুর্দান্ত ফলপ্রদক আমি আপনাদেরকে দু থেকে তিনটি টোটকা বলবো। একটা হলো ব্যবসায়িক টোটকা, আর একটা হলো লোনের টোটকা। ব্যবসায়িক এবং লোন, আর একটা যে টোটকা বলবো সেটা একটু পরে বলছি। তার আগে ব্যবসায়িক টোটকা সম্বন্ধে জানবো। তার আগে দর্শক বন্ধু সবাইকে বলি যে আমার এই অনুষ্ঠান যারা দেখছো, যারা টিভির ওপারে রয়েছো, তাদের বলবো যে আমরা অনেক সময় অনেক কষ্ট পাই, যে অনেক ঋণে আমরা জর্জরিত রয়েছি, অনেক লোন হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে এসে আমাদের তাগেদা দিচ্ছে বা আমাদের চাইছে। অনেকে আছে, তো আমার এরকম জানা আছে যে টাকা হয়তো পাচ্ছে আপনার কাছে কোনো না কোনো কারণে, কিন্তু সে ঠিক টাইম মতো আপনি কোথাও যাবেন তখন এসে সে বসে থাকে আপনার বাড়িতে, কিন্তু আপনি যাবেন, সেটা আপনার যেহেতু অর্থ নেই আপনি ধার শোধ করতে পারছেন না, এবং বিভিন্ন কারণে কোথাও না কোথাও দেখা যাচ্ছে আপনি লোনে দিনের পর দিন জড়িয়ে পড়ছেন। এই অবস্থা থেকে আপনি কি করে বেরিয়ে আসতে পারেন শুনে রাখুন। এই গণেশ চতুর্থীতে একটা টোটকা বলি। একটা ময়ূরের পালক নিয়ে আসবেন, ময়ূরের পালক, আর একটা সাদা পেজ নিয়ে আসবেন বা সাদা খাতা নিয়ে আসবেন, এবং ওই সাদা খাতায় ওং গণপতে নমঃ এই মন্ত্রটা, ওং গণপতে নমঃ এই মন্ত্রটা ওই সাদা পেজের উপরে লিখবেন লাল কালি দিয়ে। এবং লাল কালিটা কিভাবে বানাবেন? এই সেই লাল কালিটা বানাবেন সাদা চন্দন, লাল চন্দন, কেশর আর বেদানার রস। বেদানার যে লাল বেদানা, ওই বেদানার রস দিয়ে আপনি বানাবেন। বানিয়ে আপনি এই মন্ত্রটা লিখবেন। এই মন্ত্রটা আপনি লিখবেন একটা সাদা পেজে কমসে কম 1000 বার। আপনি এই মন্ত্রটা লিখবেন 1000 বার। এই 1000 বার এই মন্ত্রটা লিখে কোথায় রাখবেন আমি এখনই বলবো। তার আগে কে আছে দর্শক বন্ধু, তার সাথে একটু কথা বলে নিই, একটু আলোচনা করি। তারপর এই যে 1000 মন্ত্র ওই পেজে যে লিখবেন, লিখে কোথায় রাখবেন এবং কি বলতে হবে সেগুলি আমি বলবো। এবং এটা যদি আপনি করতে পারেন, বেশি না 15 দিন টানা করলে 16 দিনের মাথায় আপনি দেখবেন আপনার ঋণ অনেকটা হালকা হয়ে যাচ্ছে, এবং সেটা কিভাবে হবে সেটাও আমি জানিয়ে দেবো। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো বাবা, বলো বলো। আমি থেকে বলছিলাম, বাঁকুড়া থেকে। বলো বলো, কার সম্বন্ধে তুমি জানতে চাইছো? আমার সম্পর্কে জানবো স্যার। তোমার সম্বন্ধে জানতে চাইছো।
বাঁকুড়া থেকে বলছো, তোমার সম্বন্ধে জানতে চাইছো। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা হলো তোমার কাছ থেকে আমি জানবো, তারপরে আমি অ্যান্সারটা দেবো। সেই প্রশ্নটা হলো যে তুমি তোমার বয়সটা শুধু বলো। আমার বয়স স্যার 32 বছর। 32 বছর বয়স। কটা কোশ্চেনের উত্তর তুমি চাও? স্যার আমার মনে তো এখন আপাতত 3টে কোশ্চেন আছে। 3টে কোশ্চেন। 3টে কোশ্চেনের মধ্যে প্রথম যে তোমার কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হলো যে আমার বিয়ে কবে হবে? বিয়ে নিয়ে অনেক সমস্যা, বিয়ে হচ্ছে না, মেয়ে দেখতে গেলেই ওখানে কোথাও না কোথাও আমার যাকে পছন্দ হয় সে আমাকে পছন্দ করে না, বা তারা আমাকে পছন্দ করে, আমার পছন্দ হচ্ছে না। বিয়ে কোনোভাবে হতেও কেটে যাচ্ছে। বিয়ে হবে সেই মুহূর্তে কোনো না কোনো একটা বাধা এসে বিয়েটাকে খণ্ডন করে দিচ্ছে, বিঘ্ন। হ্যাঁ ঠিক বলছেন। প্রথম কোশ্চেন মানে ঠিক না ভুল বললাম? না আমার 3টে কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটাও ছিল। এই করতে। আর একটা যে কোশ্চেনটা হলো সেটা হলো, দাদা কি বলবো তোমাকে, জানো তো আমি এত টাকা রোজগার করি, আমার ব্যবসায়িক মানে মাইন্ড, আমি ব্যবসা করি, প্রচুর টাকা রোজগার করি, কিন্তু কি বলবো টাকা ধরে রাখতে পারি না। কোথা থেকে যে অর্থ নষ্ট হয়ে যায়, কোথা থেকে যে অর্থ একদম ঠিক বলেছেন স্যার। ঠিক না ভুল বললাম? হ্যাঁ স্যার একদম ঠিক। 3 নম্বর যে কোশ্চেনটা তোমার, শুনে অবাক হয়ে যাবে, বলবো কি? হ্যাঁ স্যার বলুন, আমি তো সেজন্যই তো ফোন করেছি। 3 নম্বর কোশ্চেন হলো, দাদা কি বলবো তোমাকে, অনেক দিন ধরে আমি অনেক কষ্ট করে আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে, আমার কাছ থেকে কিছু টাকা দিয়ে, কিছু লোন করে, ধার করে একটা জমি কিনেছি, কিন্তু সেই জমিটার দাম মোটামুটি অনেক 1 কোটি মানে আপ হবে, কিন্তু ওই জমিতে কোনো কারণে আমি থাকতে পারছি না। কারণ ঘর করে যে থাকবো ওই জমিতে, টাকা আছে সব কিছু আছে, কোনো কারণে আমি সেই ঘর বানাতেই পারছি না, থাকতে পারছি না। কেন ওই জমিতে মানে ওই জমিটা আমাদের জন্য শ্যুট করছে না। কেন যতবার ওই জমিতে কিছু না কিছু ভাবেই আমাদের না কিছু ক্ষতি হয়েছে। ওই জমিটা কেনার পর থেকেই আমাদের কোনো না কোনো সমস্যা লেগে আছে। তাই ভাবছি যে জমিটা বিক্রি করে দেব না আমাদের কাছে রাখবো, এটা নিয়ে একটা চিন্তায় আছি। ওই জমিটা যবে থেকে আমি কিনেছি তবে থেকে আমার জীবনের সমস্যার মধ্যে থেকেই পড়ে গেছি। ইয়েস অর নো, ঠিক না ভুল বললাম? হ্যাঁ স্যার ঠিক বলেছেন। আমি তো আমার তো কোশ্চেন ছিল এটাই যে আমি ওই জমিটা যে কিনেছি, আমি মানে ওই বাস্তুতে আমি বাড়ি বানাতে পারবো কি পারবো না, এইটাই আমার কোশ্চেন ছিল। তাহলে আমি কি মানে ম্যাজিক জানি নাকি বলো? তো আমার তো অবাক লাগছে, আর আমার তো মনে হচ্ছে সেটাই মানে হচ্ছে। এবার আমি তার কি সলিউশনগুলি বলবো? হ্যাঁ বলে দেবো? স্যার একদমই স্যার। প্রথম সলিউশনটা যেটা হলো, সেটা তোমার বিয়েটা হবে। কারণ তুমি আই থিঙ্ক মানে আমার যে ভাইব্রেশনে যেটা পাচ্ছি, তুমি মাঙ্গলিক, এবং যার কারণে মানে হওয়া জিনিসটা হচ্ছে না, এবং বিবাহের জায়গা থেকে অনেকটা বাধা আসছে। এবং স্যার একটা কথা বলবো স্যার, আমি মানে একজনকে পছন্দ করি, কিন্তু আবার মেয়েটাও আমাকে পছন্দ করে, কিন্তু ওই পারিবারিক কিছু লোক আছে মানে ওর পরিবারে, আর আমার পরিবারেও কিছু লোক আছে, মানে ওদের জন্যই আমাদের বিয়েটা আটকে আছে, মানে হচ্ছেই না। মেয়ে তোমাকে পছন্দ করে তো? হ্যাঁ সত্যি? হ্যাঁ স্যার সত্যি। আর তুমি তাকে পছন্দ করো? হ্যাঁ তুমি কি তাকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ স্যার অবশ্যই। চাইছো কি ইয়েস অর নো? হ্যাঁ স্যার ইয়েস। আমি যদি ঠিক করে দিই তাহলে তুমি বিয়ে করবে? হ্যাঁ স্যার একদমই, আমি তো সেই জন্যই তো স্যার ফোন যে করেছি। যে পছন্দ করে না, যে যে চাইছে না, তার নামগুলি লিখবে। যে যে পছন্দ করে না, যে যে চাইছে না, তার নামগুলি লিখবে। তার পাশে কি দিবে ভালো করে শোনো, কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা টোটকা, কিন্তু ছোট্ট সহজভাবে। তার পাশে কি লিখবে বলো তো? লিখবে বলুন। ওং, বলো ওং ওম হুং হুম দং দং ফট ফট সাহা সাহা কুরু কুরু গুরু গুরু। বস কি স্যার? বস বস হ্যাঁ বসো। বস ফট ফট হুম হুম সাহা। সাহা। এই মন্ত্রটা লিখে তুমি তোমার মানি ব্যাগ বা পার্সে
ওই সাদা কাগজটা তোমার পকেটে রেখে দেবে। 7 দিন থেকে 8 দিনের মধ্যে যারা রাজি ছিল না তারা রাজি থাকবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। খুশি? হ্যাঁ স্যার খুশি। আচ্ছা, ভালো একদম থাকো। মানে বলছি, কেমন লাগলো? আমার ওই এটা মানে জমিটা এটা নিয়ে কি করবো? জমিটা নিয়ে সবকিছু কি মানে ফোনে জানবে? কিন্তু না, এই যে স্যার, আপনাকে আমি মন্ত্রটাও তো বলে দিলেন। আপনার কাছে যাবো, যেটা ইচ্ছা আছে। আচ্ছা একটা কথা আপনি বলুন, মন্ত্রটা যে আপনি এভাবে পেলেন এটা কি কখনো আপনি ভাবতে পেরেছিলেন যে আমাকে এভাবে মন্ত্র দিয়ে দেবে ওভার দ্য ফোন? না ম্যাডাম, আমি তো এটা তো মানে ভাবতেই পারিনি, কিন্তু আমি এই বিশ্বাসে ফোন করেছিলাম যে আমি স্যারকে ফোন করেছি মানে কিছু তো আমি একটা কিছু কিছু তো পাবোই। পাবেন। তোমাকে একটা কথা বলি, তুমি ওই যেটা তুমি বললে যে জমির জন্য, জমিতে না একটা গজালা একটা নারকেল তুমি জমির ঈশান কোণে পুঁতে রাখো, ঠিক আছে? যেই নারকেলটা যেই বড় হবে দেখবে মোটামুটি তোমার ওই জমির দোষটা অনেকটা কমে গেছে। আর ভাইটাল কিছু সমস্যা রয়েছে, সেটা মানে অন মিডিয়াতে দেওয়া যাবে না, কেন ওটা একটা গুপ্ত কিছু ক্রিয়া আছে, সেগুলির জন্য অনেকটাই আমাকে অনেক কিছু জিনিস দিয়ে ওটা করতে হয়। যদি মনে করো, যদি ভালো লাগে আমাকে, যদি বেটার কিছু কাজ চাও তাহলে আসো, যা করার আমি ঠিক করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং মানে দেখুন, আমি যেহেতু এই সঞ্চালনার সাথে অনেকদিন ধরে যুক্ত রয়েছি, এরকম একটি মন্ত্র পেতেই হয়তো আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হয়েছে কোনো জ্যোতিষের চেম্বারের বাইরে, তারপরে আপনি ঢুকেছেন, শুধুমাত্র একটি মন্ত্র দিয়ে তিনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী সবসময় স্বতন্ত্র, তার স্বতন্ত্রতা সেখানেই তিনি সবসময় চান আপনাদের যে কোনো উপায়ে ভালো রাখা যাতে যায়, এবং তিনি সব রকম চেষ্টা করেন। এবং এইভাবে আপনি যে আজকের অনুষ্ঠানে মন্ত্রটা দিলেন, তোমাকে বলি অন মিডিয়াতে, হ্যাঁ অন মিডিয়াতে এইভাবে বশীকরণ বা বশ, একাধিক পার্সেন্টকে বশ, এটা একটা আলাদা লেভেল। এই বশীকরণ নিয়ে অনেক হাত পাতা রয়েছে মার্কেটে, আমি বলছি যে জ্যোতিষ মার্কেটে অনেকেই বিভ্রান্ত হয়ে নষ্ট হয়েছে, অনেক লক্ষ লক্ষ টাকাও নষ্ট করেছে। তাদের মুখে আজকে আমি ঝামা বসিয়ে দিলাম জয়দেব শাস্ত্রী। তার কারণ এটাই যে জয়দেব শাস্ত্রী যেটা করে রিয়েল করে, আর যে মন্ত্রগুলি আমি বলবো সেই মন্ত্রটা হলো আলাদা লেভেলের অথেন্টিক, এবং এই মন্ত্র তান্ত্রিক মন্ত্রে এইগুলি তোমরা সচরাচর কোথাও পাবে না, যেহেতু এগুলি আমাদের বংশগত জায়গা থেকে নেওয়া, এবং এগুলি বহু পুরাণ, বহু শাস্ত্র দিয়ে অনেক কিছু রিসার্চ করে এগুলি তৈরি করা। তো সেই জায়গা থেকে তোমরা এই মন্ত্র আশা করি বাইরে কোথাও পাবে না, কারণ এইগুলি একটা গুপ্ত ক্রিয়া, এবং এই গুপ্ত মন্ত্র দ্বারা হয় না এমন কোনো কাজ নেই। আর জয়দেব শাস্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলে, আজকে এখানে বুক ঠুকে বলবো বা এখানে জোর গলায় বলবো যে তন্ত্র যদি জানি, যদি বুঝি, তাহলে সেই লেভেলেরই বুঝি বা অনেকটাই জানি, কারণ তন্ত্রটা গুলে খাওয়া। কারণ জ্যোতিষ তন্ত্র নিয়ে আজ নয়, 18 বছর ধরে এই লাইনে রয়েছি, জ্যোতিষ তন্ত্র নিয়ে প্রচুর পড়াশুনো, প্রচুর কিছু করা। এই ক্রিয়া করতে সবাই পারে না। শ্মশানে রাত রাত জেগে অন্তত 6 মাস ধরে শ্মশানে থেকে কাজ করার অভিজ্ঞতা কটা মানুষের আছে? কটা মানুষের আছে যে এখান থেকে চলে যায় মায়াঙ্কে গিয়ে তন্ত্রের বিদ্যা নিয়ে আসে? কটা মানুষের আছে যে প্রতি মাসে একবার হলেও কামাখ্যায় গিয়ে পড়ে থাকে? কটা মানুষ আছে যে তারাপীঠে সে প্রতিটা সময় গিয়ে যজ্ঞ আরতি এবং তারাপীঠে এটা করতে করতে সে নিজের বাড়িও করে ফেলেছে তারাপীঠে? কটা মানুষ রয়েছে যে মানুষ যে বিভিন্ন সিদ্ধপীঠে গিয়ে গিয়ে তন্ত্রের খাজানাগুলি নিয়ে এসে 51টা কালীর রূপ দিয়ে নিজের বাড়িতে 51 কালী মন্দির করেছে? কটা মানুষ রয়েছে যে তন্ত্রের অসাধ্য কাজগুলি জোর গলায় বুক ঠুকে বলতে পারে যে না, আমি তন্ত্রের কাজ করি, এবং যে কাজটা করি সে কাজটা জোর গলায় বলতে পারি যে 100% হবে? তন্ত্র নিয়ে জয়দেব শাস্ত্রী বড়াই করে, কারণ তন্ত্রে এমন গুণ আছে, তন্ত্রটা খেলনা নয়, তন্ত্রটা ফেলনা নয়, তন্ত্র একটা আলাদা লেভেল।
এবং সেই তন্ত্র যদি সঠিকভাবে সঠিক ক্রিয়া করা যায় এবং সঠিক মন্ত্র উচ্চারণ করে এবং দ্রব্য দিয়ে যদি সঠিকভাবে এই ক্রিয়াগুলি পালন করা যায় তাহলে হয় না এমন কাজ নেই, তন্ত্র দ্বারা হয় না এমন কাজ নেই। অনেকেই বলে যে আমি তান্ত্রিকদের ভয় পাই। আমি দেখিয়েছি যে তান্ত্রিকরা বেশ পাল্টাতে হয় না, সবভাবেই করা যায়। যদি আসল জ্ঞান যদি থাকে তাহলে অনেক দাড়ি রাখতে হয় না, অনেক বড় চুল রাখতে হয় না, অনেক মালা পরতে হয় না, এবং সব সময়ের জন্য একই বসন ধারণ করতে হয় না, এবং গায়ে চুনকালি মাখতে হয় না, গায়ে ছাই মাখতে হয় না। তন্ত্রবিদ্যাটা একটা আলাদা বিদ্যা রয়েছে। এবং ড্রাম মদ খেলেই যে একজন তান্ত্রিক হওয়া যায় তাও নয়। জয়দেব শাস্ত্রী জোর গলায় বলে, আমি আজও পর্যন্ত মদ কি জিনিস আমি টাচ করে দেখিনি, শুনেছি দেখেছি, টাচ করে দেখিনি যে মদটা কি। আজকে প্রতিটা মানুষ আমাকে বলে গর্ব করে যে জয়দেব শাস্ত্রীর কাছে গেলে মদের গল্প নেই, জয়দেব শাস্ত্রীর কাছে গেলে ওই কারণ বলা যায়, কারণ। এবার কারণটা কি সেগুলি নিয়ে আলোচনা করব। শাস্ত্রে কারণ লেখা আছে, শাস্ত্রে মদ লেখা নেই। কারণ তৈরি করতে হয় মধু, গঙ্গা জল, ঘি, দুধ এসব দিয়ে। কিন্তু আমরা তাদের থেকেও তো অনেক বুদ্ধিমান, আমরা পুরাণকেও ছাড়িয়ে গেছি। আমরা কারণকে মদ মানে কি দামি দামি ব্র্যান্ডের মদ আমরা আনতে বলি। যাই হোক, সেসব নিয়ে আলোচনা করছি না। মানে একটা কথা ভীষণভাবে স্পষ্ট যে আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী সত্যের পথ ধরে চলেন, সততাই তার প্রতীক, এবং তাই আজকে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে ফেলেছেন, যেখানে রয়েছে 51 কালীবাড়ি মন্দির, জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রম, বৃদ্ধাদের জন্য আশ্রম আছে, এবং মানে স্পেশালি এবল যাদের বলে থাকি তাদের জন্য আজকে তিনি আবার কিছু তৈরি করতে চলেছেন। প্রতিবন্ধী আশ্রম, হ্যাঁ, প্রতিবন্ধী আশ্রম তোমাদের জন্য আসছে, মানে তাদেরকে স্পেশাল চাইল্ড বলে। এটা আমার কষ্ট কেন লেগেছে জানো তো? দেখো, আমার কাছে একজন এসছে, তার মা তার মেয়েকে নিয়ে, এবং তার মেয়ে একদম প্রতিবন্ধী, একদম কথাবার্তা বলতে পারে না, এবং জিভ দিয়ে লাল ফাল পড়ছে। এখন সে বলছে যে আমি মারা গেলে আমার মেয়েটার কি হবে, এবং তার কেউ নেই। মানে ওই মেয়েটির একবার গান গাইতে পারে ভালো, একবার আমি ইন্টারভিউ নিয়েছি। না, ওটা আলাদা, ওর তো বাবা মানে ও সেই টাইপের আটকে যায়, এবং এরকম টাইপের অনেকেই আছে আমার কাছে আসে, তাদের রাখার জায়গা কোথায়। তো এগুলো অনেক খরচাপাতির বিষয় থাকে, তারপরে অনেক মানে দেখাশোনার বিষয় থাকে, এবং তাদের জন্য এক একজনের জন্য এক একজন লোক রাখতে হয়। তো সেই জায়গা থেকে এরা মানে তো অ্যাভেল করতে পারে না, এত টাকা এত পয়সা। তো সেই জায়গা থেকে এদের প্রত্যেকের মায়ের চিন্তা থাকে যে তাদের অবর্তমানে কি হবে, কেউ তো দেখার নেই, এবং আত্মীয় স্বজন দেখবে না কেন। তাদের ছেলে মেয়েকে নিয়ে মানুষ করতে তারা ব্যতিব্যস্ত হয়ে পড়ে, একজন অ্যাবনর্মালকে দেখে তারা মানুষ করবে। এরকম মানুষ বাবা মা ছাড়া অনেক কমই আছে। যাই হোক, সামনাসামনি অনেকে বলবে যে আমি রাখবো তোমার মেয়েকে, কিন্তু না, তা নয়, রাখে খুব কম। তাদের জন্য জয়দেব শাস্ত্রী তাদের জন্য শুরু করতে চলেছে প্রতিবন্ধী আশ্রম, যেখানে প্রতিবন্ধী ছেলে মেয়েরা থাকবে সারা জীবন, এবং ওখানে থাকবে ফ্রি অফ কস্ট, পয়সা লাগবে না। সবাই ভাবছে জয়দেব শাস্ত্রী এত টাকা পায় কোথা থেকে, প্রতিবন্ধী আশ্রম 51 কালে বেড়ে এইগুলি করছে। হ্যাঁ, টাকার খাজানা আছে তো। একটা কথাই বলি, এরকম মানে শুনেছি তাই বললাম অন মিডিয়াতে, এইগুলি এই যোগানগুলি এই আমার ভক্ত শিষ্যরাই দেয়। এই ভক্ত শিষ্যগুলি যারা আমার কাছে আসে, তারাই, কেউ আছে তারাই ঘর বানিয়ে দেয়, তারাই ছাদ বানিয়ে দেয়, তারাই, কেউ বলে 1 মাসের খাবার আমি দিয়ে দিলাম, কেউ বলে 1 বছরের খাবার আমি দিয়ে দিলাম। তো সব থেকে বড় কথা, ভালো কাজ যখন করতে যাবে, একটা মন স্থির করে যখন যাবে না, তখন কোথা থেকে অর্থ, কোথা থেকে খাবার, কোথা থেকে টাকা, কোথা থেকে কি আসবে তুমিও জানতে পারবে না। তাই বলি যে মন স্থির করে কাজ করো। আজকে জয়দেব শাস্ত্রী পারলে তোমরাও পারবে, এবং সবার মধ্যে গুণ আছে, সবাই ভালো পারো, কিন্তু ওই নেগেটিভ সোর্সগুলি না, ওই ভালো গুণগুলিকে না উঠতে দেয় না, পজিটিভিটিটাকে বাড়তে দেয় না। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আচ্ছা, বলুন। অনেকক্ষণ আপনি ওয়েট করেছেন, ধন্যবাদ তার জন্য। প্রথমেই বলি, আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা সবকিছু দিই তোমাকে, কারণ তুমি যে এই ফোন করে
শুনছিলে কথাগুলি এবং তুমি বলনি হ্যালো হ্যালো করনি, বারবার করে হ্যালো হ্যালো এরকম করনি, আমি খুব খুশি। অনেকে অধৈর্য হয়ে যায়। তুমি শুনছিলাম আপনি যে সমস্ত কাজগুলো করছেন সত্যি মানুষের কল্যাণমূলক কাজ, হুম। শুনে খুব ভালো লাগছে। আর অনুষ্ঠানে মানে অনুষ্ঠানটা কেমন লাগছে? সমস্যাটা আমার একটু ভাইকে নিয়ে। আচ্ছা আপনি বলুন অনুষ্ঠানটা কেমন লাগছে? অনুষ্ঠান তো 100 বার ভালো লাগছে বলেই ফোনটা করা। আচ্ছা আচ্ছা ঠিক। এরপরে আর কোনো কথা নেই। না আচ্ছা যাই হোক, তুমি তোমার ভাইয়ের নামটি বলো। ভাইয়ের নাম হচ্ছে সুমন দাস। আচ্ছা বয়সটি বলো ভাইয়ের। বয়স এখন ক্লাস 9 পড়ে, মানে 15 বছর। 15 বছর বয়স। তোমাকে আমি 5টি কথা বলি, তোমার কথা যেহেতু ভালো লাগলো আমার, তোমার 5টি কথা বলি। 1 নম্বর কথা বলি, ভাইয়ের পড়াশোনায় একদম মনোসংযোগ নেই, প্রচন্ড মানে বদ মেজাজি হয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, ইয়েস অর নো? পড়াশোনা তো মন নাই। 2 নম্বর কথা হলো যে ভাই প্রচন্ড জেদ বেড়ে যাচ্ছে, দিন দিন রেগে যাচ্ছে, যে মুখে মুখে তর্ক করতো না, এত ভালো ছিল, সে কিন্তু জেদ করছে, খুব তর্ক করছে, মুখে মুখে তর্ক করছে এবং খুব রাগ হয়ে যাচ্ছে দিন দিন, ইয়েস অর নো? হ্যাঁ 3 মানে নম্বর, এত চিৎকার চেঁচামেচি করে, কাউকে শোনে না, মানে না। খুব চিৎকার করে। এবং 3 নম্বর হলো যে সে যখন তখন যেখানে সেখানে সাইকেল ফাইকেল নিয়ে চলে যাচ্ছে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে এবং হাত ফাত কেটে যাচ্ছে এবং বেশিরভাগ সময় রক্তক্ষরণ হচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ ঠিকই বলছেন, যে কোথায় যাচ্ছিস কিছু বলা নেই, বেরিয়ে গেল বাড়ি থেকে। আর 4 নম্বর যে কথাটি বলবো অবাক হয়ে যাবে, 4 নম্বর যে কথাটি হলো সেটা হলো যে ঘর ফর থেকে যেখান থেকে পারে সেখান থেকে পয়সা পয়সা নিয়ে চলে যাচ্ছে, ইয়েস অর নো? মানে টাকার খুব এটা তো নেশা, করে। টাকার খুব নেশা হয়েছে, মানে যেখান থেকে সেখান থেকে টাকা মানে সরিয়ে নিচ্ছে, মানে অর্থ মানে ওর সামনে রাখা যায় না, এরকম একটা ব্যাপার, ঠিক না বল? হ্যাঁ একদমই তাই, জোর জবরদস্তি। 5 নম্বর কথাটা হলো সে সব সময় ফোন অ্যাডিকশন, মানে ফোন অ্যাডিক্টেড যেটাকে বলে, মানে ফোন হলো তার জীবনের সব থেকে বড় অঙ্গ। ফোন পেলে খেলাধুলো, খাওয়া দাওয়া, ঘুম সবকিছু বন্ধ, সারা দিন রাত শুধু ফোনের মধ্যে মগ্ন থাকে। ফোন হলো তার জীবনের সব থেকে বড় সঙ্গী, ইয়েস অর নো? ঠিকই বলছেন, মানে আমি ওই জন্যই বলছি যে একটু হোম রেমেডি যদি বলে দেন, যা যা বললেন সবই তো ঠিক। হোম রেমেডি বলবো? হ্যাঁ একটু বলুন। খুব খুশি হবে তাহলে। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, তাহলে হোম রেমেডি শোনো, একটা বলছি, ঠিক আছে? তোমার ভাইকে কাঁচা হলুদ, সাদা চন্দন, কালো তিল আর সুপরি একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করবে, গঙ্গা জল দিয়ে বা চামেলি তেল দিয়ে কপালে ফোঁটা দিয়ে দেবে রাতে শোয়ার সময়। আচ্ছা আর একবার একটু বলুন। বলো বলো। হলুদটা নেবে, কালো তিলটা নেবে, সাদা চন্দন নেবে আর কেশরটা নেবে, ঠিক আছে? এটাকে চামেলি তেল দিয়ে মিশিয়ে কপালে একটা ফোঁটা দিয়ে দেবে। চেষ্টা করো। ফেসবুকেও আমি আছি, ফেসবুকে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী বলে আমার একটা পেজ আছে, সেখানেও দেখতে পারো। এবং এই অনুষ্ঠানগুলো তো একান্ন কালীবাড়ির ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। একান্ন কালীবাড়ি ইউটিউব চ্যানেলটি ফলো করো। আর সব থেকে যেটা বড় কথা ভাইটাল, যেটাই আমরা ছিলাম কোথায়, যে গণেশজির টোটকাটা করবে, গণেশজির যে টোটকাটা করবে। দেখো সময় নেই, সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, তবুও তোমাদের আমি দিচ্ছি। গণেশজির ছোট্ট একটা মূর্তি তোমার কাছে রাখতে পারো, বা তোমার যে মন্দিরে রাখতে পারো, বা তোমার যে বাড়িতে সেই বাড়িতে রাখতে পারো। এবং গণেশজির ছোট্ট একটা মূর্তিকে প্রত্যেক দিন চেষ্টা করবে অন্তত একটা মিষ্টির দানা বা একটা মিষ্টি অন্তত দেওয়া, 1 নম্বর। 2 নম্বর যে আমি টোটকাটা তোমায় বলবো, গণেশজির একটা চেষ্টা করবে, একটা দশকর্মার দোকানে গিয়ে একটা ভোজপত্র নেবে, দশকর্মার দোকানে গিয়ে বলবে এবং সেই ভোজপত্রে গণেশজির মূর্তিটা আঁকবে, এঁকে তোমার ক্যাশ বাস্কর মধ্যে ওটাকে লাগিয়ে দেবে আঠা দিয়ে বা সেলুটেপ দিয়ে, বা যেভাবে পারো তুমি লাগিয়ে দেবে। লাগিয়ে প্রত্যেক দিন ওই গণেশজির মূর্তিতে সাদা চন্দনের একটা করে ফোঁটা দেবে। 3 নম্বর যেটা আমি বলবো সেটা হলো খুব ভাইটাল,
সেটা হলো একটা পান পাতা নেবে, সেই পান পাতায় গণেশজির মূর্তিটা চুন দিয়ে আঁকবে, চুন দিয়ে গণেশজির মূর্তি চুন দিয়ে আঁকবে। সেই পান পাতাটা চুন দিয়ে এঁকে তুমি ঠাকুর ঘরে রাখবে বা ব্যবসার স্থানে রাখবে, সেখানে প্রতিদিন একটু করে সিঁদুর মিশিয়ে দেবে বা সিঁদুর দিয়ে দেবে। এই 3টি টোটকা তুমি নিয়মিত করো, এই মাস একটা মাস দেখবে দারুণ রেজাল্ট পাবে। যাই হোক, সময় নেই আমাদের, তাই তো? আজকের পর্ব এতটুকুই, আগামী পর্বে দেখা হচ্ছে। ভালো রাখো, আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। আপনার নামটা বলুন। দীপ চক্রবর্তী। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি এসেছি খাওড়ার কাটলিয়া ঝাউতলা থেকে। বেশ, একাই এসেছেন আজকে? একাই এসেছি আজকে। আচ্ছা, কি কারণে আজকে এখানে আসা? দাদাকে আমি 2020 থেকেই দেখাই। হয়তো আমার বলার, দাদা ছাড়া হয়তো আমার কিছুই নেই হয়তো, কারণ আমি আজকে দাঁড়িয়ে আছি শুধুমাত্র দাদার জন্যই। যেখানে কলকাতার বড় বড় এমন কোনো নার্সিংহোম নেই, ডাক্তাররা ফেল হয়ে গেছে, সেইখানে সেই মুহূর্তে আমি দাদার খোঁজ পাই টিভিতে, এইরকম অনুষ্ঠান দেখার পর, এখন কালীবাড়ি দেখার পর, তখন থেকে দাদার খোঁজ পাওয়ার পর আমি দক্ষিণেশ্বরে আসি। দক্ষিণেশ্বরে হওয়ার পর থেকে দাদাকে দেখাই আমি। এবার দাদা আমাকে আস্তে আস্তে পথটা দেখায়, কারণ আমাকে কোনো ডাক্তার 3 বছর ধরে, আমার মা বাবা আমার জন্য অনেক কিছু করেছে, মানে ডাক্তারের পেছনে এত পয়সা খরচা করেছে, আমার পেটের প্রবলেম, মানে অ্যাসিডিকের প্রবলেম, ডাক্তাররা ধরতে পারছিলেন না, মানে কলকাতার মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল ডাক্তার ফেল হয়ে গেছে। তো দাদা তারপর বললেন যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট, যে কাউন্সিলিং করাতে, যে ডাক্তারের কাছে গেলে ভালো হয়, যে কোন স্টেপটা এগোলে ভালো হয়, সেই ডাক্তারের কাছে গেতে 2022-এ সেই পথটা আমি যখন নিলাম দাদার কথা শুনে, তখন আমি আস্তে আস্তে আর কিওর হচ্ছি আস্তে আস্তে, মানে আজ যে দাঁড়িয়ে আছি, মানে দাদা ছাড়া তো কিছুই নয়, কিছু বলতে পারবো না। এবার আর একটা কথা হচ্ছে, আজকে যেটার জন্য আসা, বা আমি দাদাকে আমি দক্ষিণেশ্বর চেম্বারই দেখাই, যেটা হচ্ছে কারণ শুধু তো শরীর ভালো হলেই হবে না, কারণ কর্ম মানুষের জীবনে যদি না থাকে সেটা না বাঁচারই মতন। সেই কর্মে বা কেরিয়ারের রাস্তাটা ঠিক করার জন্যই এটাই এখন আমার কাছে মেন ফোকাস হয়ে এসেছে। সেই কারণে আবার দাদার কাছে আসা, দাদাকে আমার শারীরিক অসুস্থতা থেকে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ, এখন আপনার কাজকর্মের জায়গাটা নিয়ে ভাবছেন, সেটার জন্যই আপনার ভরসার জায়গা একদম দাদা। আচ্ছা, যতদিন বেঁচে থাকবো দাদার পাশেই, দাদা আমার পাশে থাকবে, এই কামনাই করি দাদার কাছে। আপনি কিভাবে 51 কালীবাড়ি মন্দিরের নাম আমি জানলেন? টিভিতে দেখেছি, টিভিতে দেখে আমি সেই প্রোগ্রাম দেখে একদিন এসেছিলাম, দেখা হয়নি, মঙ্গলবার ছিল, আমি আজকের এসেছি, এসে মানে অনেক ঝামেলা টামেলা করে এসেছি, মানে আসা পছন্দ করে না, কিন্তু আমি জোর করেই এসেছি, এসে আমার খুব মানে ভালো লেগেছে, আবার আমি যদি আসতে পারি এখানে। আর অনুষ্ঠানগুলো ফলো করেন কি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রত্যেকদিন দেখি, ওই অনুষ্ঠান দেখি বলে অনেকে বাড়ির লোকেরা রাগারাগি করে, কিন্তু আমি জয়টা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে আমার নাতিকে নিয়ে আমি দেখি। আচ্ছা, কেন অনুষ্ঠানগুলো এত কেন ভালো লাগে? আমার এই টোটকাগুলো বলে, আমি দু একটা মানে ভুলে যাই, অনেক সময় একটা করি, কিন্তু দেখেছি কাজ দেয়, এই জন্যই আমি এখানে এসেছি, আমার মন থেকে আমি এসেছি। আর কালকে আমার নাতির খুব জ্বর হয়েছিল, আমি বলছি বাবা যেন আমার নাতির জ্বর যদি ভালো হয়ে যায় তাহলে আমি সকালে আমি যাবো ওখানে, তা জ্বরটা ভালো হয়ে গেছে, আমি এই জন্যই এখানে এসেছি। এবং এটা মায়েরই ইচ্ছে, রাত্রিরে আমি দেখেছি যে বাবা মা আমার নাতি যেন সুস্থ হয়ে যায়, আমি সকালবেলা তাহলে আমি তোমার ওখানে যাব, দেখি তোমার কি মনের মধ্যে আছে, তা সত্যি তাই আমার নাতির জ্বর কমে গেছে, আমি জেনে এসেছি এখানে, এসে আমি সত্যি খুব শান্তি পেয়েছি আমি। এবং এটাই বলে যে ভক্তের ডাকে ভগবান সাড়া দেয়। সেই কারণে আপনি মন থেকে যেটা চেয়েছেন, মা আজকে আপনার ইচ্ছে পূরণ করেছে। এবং আজকে একটা ভীষণ ভালো একটা অত্যন্ত শুভ তিথি আছে, কৌশিকী অমাবস্যা তিথিতে মন্দির দর্শন, সাথে আপনি যোগা অনুষ্ঠান দুটোই দেখে। হ্যাঁ, আমার মানে ওই নাতির জ্বরটা কমে বসেছিল, আমি বিশ্বাস করলাম মন থেকে। আমার নাম ছবির নায়ক, আমি রুবির থেকে এসেছি। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি এই আহতিটা দেখবো, আহতিটা দেবো, আহতিতে পৌঁছাতে পারবো কিনা, আমার অনেক দিন থেকে ইচ্ছে। আজকে আমার পুরো স্বার্থ আবার পূর্ণ হলো, পুরো একদম আমার মনের আশা, এত সুন্দর আহতি পেলাম, এত সুন্দর সিস্টেম হলো, এত সুন্দর ভালো লাগলো, মানে আমি এটা কল্পনা করতে পারবো না, আমার আজকে পুরো পূরণ হলো একদম সত্যি।